অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থেকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের আলোচনার বিষয় ছানি অপারেশনের ঝুঁকি ও চিকিৎসা। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য কথায়। ধন্যবাদ। চোখের ছানি বিষয়টা আসলে কি একটু বুঝতে চাই। চোখের ছানিটা আমরা চোখের যে কোনো রোগ বলতে ছানি রোগটাকেই বুঝে থাকি। মানে এটা আসলে এত বহুল প্রচারিত এবং মানে এত বহুল আলোচিত বিষয় যে কোনো ক্ষেত্রেই আমরা চোখের রোগ বলতে ছানি বুঝে থাকি। আসলে চোখের অনেক রোগের মধ্যে ছানিটা অন্যতম। ছানিটা আসলে কি? ছানিটা আসলে চোখের মধ্যে একটা লেন্স থাকে। লেন্সটা একটা ছোট্ট ভিতরে একটা পদার্থ জাতীয় একটা অংশ যেটার মধ্যে পাওয়ার থাকে। এই জন্যই বেসিক্যালি এটাকে লেন্স বলা হয়। আমরা যে ছানি বলি, ছানিটা হচ্ছে ওই পাওয়ার সদৃশ্য যে বস্তুটা সেটা ঘোলা হয়ে গেলে তখন ওই আলোটা ভিতরে যেতে পারে না। আসলে চোখটা সংবেদনশীল অঙ্গ। এটি বেসিক্যালি নিউরোসেন্সরি একটা সিগন্যাল ব্রেনে পাঠায়। তো যখন আলো প্রবেশ করতে পারে না সেটা ব্রেনে পৌঁছায় না। কেন আলো পৌঁছাতে পারে না? যখন লেন্সটা ঘোলা হয়ে যায়। আর ওই লেন্সটাকে স্বচ্ছ করার উদ্দেশ্যেই ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হয়। অনেকেই তো আমরা ভাবি যে চোখের মধ্যে মানে কিছু পড়ে। আমি আসলে দুষ্টামি করছিলাম। এই ছানি অপারেশনের আসলে ঝুঁকিগুলো একটু জানতে চাই। মানে হচ্ছে এটা কি বয়সের সাথে নির্ভর করে? মানে একজন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কি চোখের মানে এটার সম্ভাবনা বেড়ে যায়? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, কখন ছানিটা পড়লো। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে বয়সজনিত ছানিটাই অন্যতম। এছাড়াও আঘাতজনিত ছানি হতে পারে, ডায়াবেটিসজনিত ছানি হতে পারে এবং জন্মগত ছানিও হতে পারে। আঘাতজনিত মানে আঘাত পেলেও হতে পারে। এটা হচ্ছে কি, ছানির মেইন যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে লেন্সের যে ম্যাটেরিয়াল, সেটা প্রোটিন সমৃদ্ধ বস্তু বেশি থাকে। তো যখন এই প্রোটিনটা ডিন্যাচারেশন হয়ে যায় তখনই বেসিক্যালি এটা স্বচ্ছতা তার থাকে না, তখন ঘোলা হয়ে যায়। এই ঘোলাটাই আসলে আমরা ছানি বলে জানি বা ক্যাটারেক্ট। আচ্ছা, আঘাত পেলে কি দুই চোখে হতে পারে? না, যেকোনো এক চোখে আঘাত পেলে এক চোখেই হবে, আরেক চোখ ভালো থাকবে? যেই চোখে আঘাত লাগবে শুধু সেই চোখে হবে, আরেক চোখ ভালো থাকবে। আর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয়, আর বয়সের সাথে সাথে যেটা সাধারণত দুই চোখ সাধারণত একই সাথে হয়, কম বেশি করে হয়, কিন্তু সাধারণত দুই চোখই হয়। কারণ বয়সের সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে বয়সের সাথে সাথে প্রোটিনটা ডিনেচারেশন হয়ে যায়, হয়ে ওই জায়গায় ছানিটা হয়ে যায়, মানে লেন্সটা ঘোলা হয়ে যায়। সেক্ষেত্রে সাধারণত আমরা দুই চোখেই পাই, হয়তো এক চোখে 90%, এক চোখে 70% বা 60% এইভাবে থাকে আর কি। আচ্ছা, লেন্সটা যখন ঘোলা হয়ে যায় অর্থাৎ ছানি যখন চোখে পড়ে তখন কি আসলে চশমায় কোনো কাজ হয়? না, আসলে প্রথমে বলেছিলাম যে আসলে যখন সিগন্যালটা যেতে পারে না, আলোটা প্রবেশ করতে পারে না, মানে একটা ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় বা গ্লাসটা ঘোলা হয়ে যায়, তো আলো যখন প্রবেশ করতে হবে না, গ্লাসটাকে আমার চেঞ্জ করতে হবে। এই গ্লাসটা চেঞ্জ করাই বেসিক্যালি ছানি অপারেশন। তার মানে তখন আসলে কোনো পাওয়ারই কাজ করবে না। তখন আসলে আমি যদি বাইরে কোনো স্পেকটেকল বা চশমা পাওয়ার বাড়িয়েও দেই তাও এটা কাজ করবে না। যদিও কিছু সময়ের জন্য অনেক সময় করতে পারে, ধরেন আপনার ইনিশিয়ালি ছানি পড়লো, আপনি হয়তো 90% দেখতে পাচ্ছেন না, 60% পর্যন্ত ইমপ্রুভ করা যাবে, আর 60% কিন্তু 40% কিন্তু হবে না, তো ওই ঘোলা রয়েই যাবে। আবার দেখা যাবে 3 মাস পরে এই ঘোলাটা আরও বাড়বে। সুতরাং একবার ছানি পড়ে গেলে সাধারণত আমরা চশমা কারেকশনে যাই না, পরবর্তীতে ছানি অপারেশনের প্রস্তুতি নিয়ে ফেলাই ভালো। তার মানে ছানি পড়লে আসলে অপারেশনই চিকিৎসা একমাত্র, ওটাই ট্রিটমেন্ট, ওষুধ দিয়ে আসলে ছানি সরানো। আরেকটা জিনিস বলে রাখি, এখন অনেক আমরা অনলাইনে দেখে থাকি যে ওষুধ দিয়ে ছানি সরিয়ে ফেলছে, কমে যাচ্ছে। একদম একেবারেই এটা বিজ্ঞানসম্মত নয় এবং এর কোনো প্রমাণ ভিত্তিও নেই। হ্যাঁ, তাই এটা সচেতন হওয়ার মতোই একটা বিষয়। তাহলে একটু মানে পূর্ব প্রস্তুতিটা জানতে চাই। মানে কারো চোখে যদি ছানি হয় তাহলে আসলে তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? যেমন আমরা যদি জাস্ট 10 বছর বা 20 বছর আগের কথা চিন্তা করি, তখনকার সময় ছানি ছিল কি, যে একজন দেখতে পাচ্ছে না, যে একটু ঘোলা দেখছে, সেটা মেনে নিচ্ছে। এই ঘোলাটা ভাবছে আমার বয়স হয়ে গেছে, আমি একটু ঘোলা দেখবো, কম দেখবো, এরকম ধরে নেয়। তো এখনকার সচেতন সমাজ হয়ে গেছে কি, যে সামান্য একটু ঘোলা দিলে ছাড়া অ্যালার্ট হয়ে যায়। তখন বলে কেন? কারণ আমরা যখন পড়াই, আমরা আপনারা জানেন আমাদের 7 থেকে 7টা লেটার পড়াই, যে ABCDEF এরকম করে পড়াই। তো যখন সে নিচে 2টা লাইন মিস করে যায় চশমা দিয়ে, সে কিন্তু অ্যালার্ট হয়ে যায় যে আমি কিন্তু পড়তে পারছি না। যদিও সে সবার ক্ষেত্রে কিন্তু একরকম না বিষয়টা, কিন্তু অনেকেই ধরে ফেলে যে আমি কিন্তু লাস্টের লাইনটা পড়তে পারলাম না, বা পড়তে গেলে একটু ঘোলা লাগছে, পড়তে গেলে মাথা ব্যথা করছে। তখন তারা করে কি, জিজ্ঞেস করে যে আমি কেন দেখতে পাচ্ছি না। তখন কিন্তু আমরা বলে দিই আপনার কিন্তু ছানি পড়া শুরু হয়ে গেছে। তো যখন ছানি পড়া শুরু হয়ে যায় তখন কিন্তু সে ঘোলাটা দেখা শুরু করে। তো যখন প্রস্তুতি বলতে কি বোঝাই, যায় একটা মানুষ তো সবাই তো একটা কর্মজীবী, বা কেউ বাসায় কোনো কাজ থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে। তো আমাদের বেছে নিতে হবে আমি কখন সময়টা ফ্রি,
মানে আমি 15টা দিন 16টা দিন একটু সময় দিতে পারবো অপারেশন পরবর্তীতে। এইভাবে সময় বিবেচনা করে আমার পূর্ববর্তীটা নির্ধারণ করতে হবে। তো এখানে নির্ধারিত বিষয় হচ্ছে যখন ছানি বেশি হয়ে যাবে তখন আর এসব চিন্তা করা যাবে না, তখন ছানি অপারেশনের প্রস্তুতি খুব তড়িৎ গতিতেই নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে যদি কারো প্রথমে বললাম কাজের পরিধিটা কমায় নিয়ে আসতে হবে, এবং প্রস্তুতি এই জন্য বলছি যে এমন না যে অপারেশনের পরে একদম কিছুই করতে পারবে না, করতে পারবে কিন্তু একটু রিল্যাক্স থাকা ভালো। যেমন যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে ফেলবে, প্রেশার থাকে, প্রেশারটা নিয়ন্ত্রণ করে ফেলবে, বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে সে লাইফকে মোটিভেট করে ফেলবে যে তার ছানি অপারেশন করতে হবে, একটা দিন বেছে নিতে হবে। একটু সম্পূর্ণ প্রশ্ন রয়েছে, আপনার কথা শুনেই মনে হলো যে ডায়াবেটিসের কথা বললেন, মানে ডায়াবেটিস পেশেন্টদের কি ছানি পড়ার ঝুঁকিটা বেশি? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের ছানি পড়ার ঝুঁকিটা একটু বেশি, কিন্তু তাই বলে এমন না যে ডায়াবেটিস রোগী হলেই ছানি পড়ে যাবে। আচ্ছা, তবে প্রবণতাটা একটু বেশি থাকে, হয়তো আর্লি স্টেজে পড়ে যায় বা একটু কম সময়ের মধ্যে অনেক বেশি ছানি পড়ে যায়, এরকম হতে পারে। আচ্ছা, আপনারা অপারেশন করেন কিভাবে? পরবর্তীতে আমি আসলে অপারেশনের পর যেভাবে ট্রিটমেন্ট করেন সেটা আমি শুনবো, মানে অপারেশনের পদ্ধতিটা একটু জানতে চাই। আচ্ছা, আমি যদি আগেই বলেছিলাম যে আমরা বর্তমান যুগে যে আছি এটা কিন্তু অনেক আপডেটেড একটা যুগ, এআই এর যুগ। তো এক্ষেত্রে আমরা অপারেশন করি কিন্তু মেশিনটা কেন, যে আমি ছানিটা হচ্ছে 6 মিলিমিটার একটা লেন্স, ডায়ামিটারের একটা লেন্স। তো আমি যদি 6 মিলিমিটার ডায়ামিটার লেন্স বের করতে চাই, তো আমার তো অনেক বড় জায়গা কাটতে হবে। তো আমরা এখন করি কি, মাত্র 1.8 থেকে 2.2 মিলিমিটার বা 2.4 মিলিমিটার একটা ইনসিশন দিই। এই ইনসিশনটার কাজ কি, এই ইনসিশন দিয়ে আমি একটা মেশিনের প্রোব ঢুকাই ভিতরে। আমরা ল্যাপারোস্কোপি সবাই জানি, ওরকম ছোট একটা প্রোব আছে, ফ্যাকো মেশিন বলে। ফ্যাকো মেশিন, হ্যাঁ, আমরা ঠিক এখানেই আসবে। একজন দর্শক রয়েছে, আমরা একটা ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, মানে আমার চোখে পাতি কাঁপার সমস্যা, মানে অনেক ডাক্তার দেখানোর পরেও ডাক্তার বলছে যে একটা ইনজেকশন, মানে পাতি কাঁপার আপাতত কোনো ওষুধ নাই, একটা ইনজেকশন দিতে হবে 3 মাস পর পর, প্রায় 15,000 টাকা করে খরচ করবো। মানে পুরো বিষয়টি কি বুঝতে পেরেছেন? এটার কি কোনো সমস্যার সমাধান আমি আপনাদের কাছে মনে হয় আছে? বুঝতে পেরেছি, আপনার বোধহয় চোখের পাতাটা বন্ধ হয়ে আসে, তাই না? মাঝে মাঝে বন্ধ হয়ে আসে, এমন কি? হ্যাঁ, চোখের আচ্ছা, পাতিটা মানে বুঝতে পারছি। ওনার হলো বন্ধ হয়ে আসে। মানে এটাকে বলা হয় অ্যাসেনশিয়াল ব্লেফারোস্পাজম। এটা আবার অন্য বিষয়, চোখের পাতার একটা বিষয়। উনি যা বলেছে ঠিকই বলেছে, আমার ওনার প্রশ্নের ধরন দেখে তাই মনে হচ্ছে। এই ক্ষেত্রে হয় কি, চোখের পাতাটা বন্ধ হয়ে আসে, হঠাৎ করে বন্ধ হয়ে আসে। এটা হচ্ছে একটা রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাকশনে চোখের পাতা বন্ধ হয়ে যায়। মানে দুই চোখের পাতা? দুই চোখের পাতায়, দুই চোখের পাতাও হতে পারে, এক চোখের পাতাও হতে পারে। তো এক্ষেত্রে আমরা করি কি, বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিই। উনি যদি ইনজেকশন নাম বলেনি, আমি ধরে নিচ্ছি তাই হবে। এক্ষেত্রে আমরা করি কি, একটা অ্যান্টাগনিস্টিক একটা ইনজেকশন পুশ করে ওই রিসেপ্টরটাকে ব্লক করে চোখের পাতার বন্ধ করাটা বন্ধ করে দিই। মানে এরকম হয় যে হঠাৎ করে ইনটেনশন হলো, চোখের পাতা হঠাৎ জোর করে বন্ধ হয়ে যাবে, তখন জোর করে চোখটা খুলতে হয়। এটা একটা সম্পূর্ণ অন্য বিষয় আমাদের টপিক্সের, কিন্তু ওনার যেহেতু কোশ্চেনটা করেছে, আপনার ডাক্তার সাহেব ঠিকই বলেছেন যে একটা ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। এটা 3 মাস পর দিতে হবে, কারণ ওই অ্যাকশনটা 3 মাস থাকে, এই অ্যান্টাগনিস্টিক রিসেপ্টরের অ্যাকশনটা। তো এটা ইনজেকশন দিয়েই আসলে প্রিভেন্ট করতে হবে। আরেকটা করতে পারেন যে আপনি ইনটেনশনটা কমাই দিতে হবে, যে হঠাৎ করে কোনো স্ট্রেস টেনশন পড়ে গেলে চোখটা বন্ধ হয়ে আসে। তারপর সাথে কাউকে রাখবেন, রাস্তা পার হওয়ার সময় খেয়াল রাখবেন, গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন, জরুরি মুহূর্তগুলো আমরা হচ্ছে টেনশন ফ্রি থাকতে হবে, আর 3 মাস এটা হতেই পারে। 3 মাসে পরপর ইনজেকশনটা দিয়ে যেতে হবে, যে পরপর 3টা ইনজেকশনের কথা যেটা বললো সেটা দিয়ে ওই রিসেপ্টরটাকে ব্লক করতে হবে। আচ্ছা, এটা কতদিন, মানে যতদিন না পর্যন্ত? এটা দেখা যায় যে 3 মাস পরপর যখন এটার অ্যাকশনটা চলে যাবে আবার এটা দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে ব্লেফারোস্পাজমটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, ফ্যাকো সার্জারি, আমি বলছিলাম যে 2.2 টু 2.4 মিলিমিটার ইনসিশন দিয়ে আমি 6 মিলিমিটার লেন্সটাকে ভেঙে ফেলবো, মানে ইমালসিফাইড করে ফেলবো। ইমালসিফাইড করে ওই জিনিসটাকে আমি মেশিনের মাধ্যমে নিয়ে আসবো। এটা খুবই সফিস্টিকেটেড একটা বিষয়, দেখতে, বলতে, শুনতে খুব ইজি মনে হলেও এটা ভেরি সেন্সিটিভ জিনিস। এটা হচ্ছে কি, আমরা 2.4 মিলিমিটার তো মনে হচ্ছে অনেক সেনসিটিভ, কারণ চোখের মধ্যে একদম মাইক্রোস্কোপের আন্ডারে, এবং আমরা যে নর্মাল যা দেখতেছি, ধরেন এটা আমি 1x জুমে দেখতেছি, আমি কিন্তু এটা 6x জুমে দেখবো, বেশ বড় দেখা যাবে আমি যখন মাইক্রোস্কোপে সার্জারিটা করবো। এবং এটা কিন্তু একটা পারদর্শিতার বিষয়ও আছে, খুব সেন্সিটিভভাবে এই অপারেশনটা করতে হয়, এবং 6 মিলিমিটার বস্তুটাকে 2.4 মিলিমিটার একটা মেশিনের প্রোব দিয়ে নিয়ে আসতে হয়।
এবং এটা বেশ স্টেপ ফলো করে নিয়ে আসতে হয় এবং নিয়ে আসার পরে আমি এখন লেন্স যে দিব, এই যে আমি একটু আগে বলেছিলাম যে আমি আগে একটা 6 মিলিমিটার লেন্স কিন্তু ভিতরে ঢুকে দিতাম। তার কী করতাম, 6 মিলিমিটার লেন্সটা কেটে 6 মিলিমিটার কেটে বের করতাম, আবার একটা 6 মিলিমিটার হার্ড লেন্স দিয়ে দিতাম। আপনারা শুনে থাকবেন হার্ড লেন্স আর সফট লেন্স। সফট লেন্সটা কি? হার্ড লেন্সটা হচ্ছে কি, ধরেন এটা একটা পাতা, এই পাতাটাই আমি কেটে পাতাটা ঢুকিয়ে দিলাম 6 মিলিমিটার। আর ফোল্ডেবল লেন্সটা কি, এটা ফোল্ড করা যাবে, ফোল্ড করে এটা ভিতরে যেয়ে আনফোল্ড হয়ে যাবে, আনফোল্ড হয়ে 6 মিলিমিটার হয়ে যাবে। মানে লেন্সটা আসলে প্রোডাকশনটাই হয় 6 মিলিমিটার হিসেবে ফোল্ড হয়ে আসে। আমি যখন প্রবেশ করবো 2.4 মিলিমিটার দিয়ে ও চোখের ভিতরে যে খুলে যাবে ফুলের মতো। মানে আগের লেন্সগুলো ফোল্ড না, আগের লেন্সগুলো ফোল্ড করা যেত না। আচ্ছা। তো আগে বড় লেন্সটা দিতে হতো, কাটতে হতো বড় করে, দিতে হতো বড় করে। এখন দিচ্ছি 2.4 মিলিমিটার দিয়ে, খাচ্ছি, খেয়ে আবার ফোল্ডেবল লেন্স 2.4 মিলিমিটার দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে দেখা গেল 2.4 মিলিমিটার আমার কাজ শেষ, কোনো স্টিচ লাগে না, কোনো ইনজেকশন লাগে না, কোনো ব্যান্ডেজ লাগে না। বাহ, একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি মহাখালী থেকে বলছি। জি, আমি আপনাদের প্রোগ্রামটা রেগুলার দেখি এবং নিয়মিত একজন দর্শক। প্রোগ্রামটা আমাকে অনেক ভালো লাগে। জি, আমার ধন্যবাদ। সমস্যা হচ্ছে, আমার ঘুম থেকে ওঠার পরে চোখের কোণায় ময়লা জমে থাকে এবং চোখটা খুলতে পারি না। এটা কতদিন ধরে? এবং পানি আসে। কতদিন ধরে? এটা এটা 1 মাস 1 মাস। আচ্ছা আমি মানে লক্ষ্য করছি আর কি। আচ্ছা, দুই চোখেই? 2 চোখেই। আচ্ছা, আপনি কি বাইক চালান? না, আমি বাইক চালাই না। আচ্ছা, তাহলে এখানে উল্লেখ্য বিষয় যে আপনার 1 মাস ধরে চোখের কোণায় ময়লা জমে যাচ্ছে। তো এটা দুটো কারণে হতে পারে। স্বাভাবিকভাবেই কিন্তু ময়লা জমতে পারে। যেমন আপনি খেয়াল করবেন, রাতের বেলা আমরা যখন ঘুমাই তখন আমাদের গ্ল্যান্ড সিক্রেশন বাড়ে এবং গ্ল্যান্ড সিক্রেশন করে কি, সারাদিনের যে ধুলোবলি ময়লা কণা চোখ থেকে বের করে ফেলে। তো এটা বের করে চোখের কোণায় জমে থাকে, সকালবেলা উঠে ধুয়ে ফেলে চলে যায়। যদি আপনার ক্ষেত্রে সকালবেলা ধুয়ে ফেলার পরে এই ময়লা চলে যায় আর না আসে, এটা স্বাভাবিক। যদি দেখেন যে এটা পরবর্তীতে দুপুরে আবার আসতেছে, রাতে আবার আসতেছে, সকালে আবার আসতেছে এবং চোখে ক্রমাগত জমে থাকতেছে, তাহলে এটাকে আমরা অস্বাভাবিক হিসেবে ধরে নিতে হবে এবং সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে চলে যেতে পারি। সিম্পল আপনি একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করলেই এটা চলে যাবে। আরেকটা বিষয়, 7 দিন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর যদি আবার এটা প্রদাহ শুরু হয়, তাহলে বুঝে নিতে হবে এই চোখের ভিতরের দিকে কর্নারে একটা ডাক্ট আছে, ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। এই ডাক্ট দিয়ে নর্মালি সচরাচর পানিটা ভিতরে নাকে চলে যায়। তাহলে আমাদের ডাক্টটা পরীক্ষা করে দেখতে হবে ডাক্টটা আপনার ক্লিয়ার আছে কিনা। এটাকে এসপিটি বা স্যাকপ্যারেন্সিস টেস্ট বলে। পরবর্তী ড্রাগ দেওয়ার পরে যদি এটা না যায়, তাহলে আমরা স্যাকপ্যারেন্সিস টেস্ট করে দেখতে পারি যে এটা আপনার ডাক্টটা প্যাটেন্ট আছে কিনা। প্যাটেন্ট না থাকলে তখন ওটা সার্জারিতে যেতে হয়। আমার মনে হচ্ছে খুব একটা সমস্যা আপনার না, আপনার ড্রপেই ভালো হয়ে যাওয়ার কথা। জি, উনি নিশ্চয়ই উপকৃত হয়েছে, নাকি বিরতিতে আমাদের যেতে হবে? বিরতির পর ফিরে এসে অপারেশন পরবর্তী সময়ে কি করণীয় সে বিষয়ে আলোচনা করতে চাই। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আলোচনা করছি ছানি অপারেশনের ঝুঁকি ও চিকিৎসা এই প্রসঙ্গে। আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ। আবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা অপারেশন নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন মূলত লেন্সটাই তো সমস্যা, লেন্সটা ঘোলা হয়ে যায়, সেটাকেই আমরা বলি ছানি। তো লেন্সটা আপনি বলছিলেন এখন তো যুগ চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আরও অনেক সুবিধা হয়েছে। লেন্সটার কি কোনো প্রকারভেদ আছে? দামের কি কোনো তারতম্য আছে? এমন কি হয়? আসলে যখন একজন ছানি অপারেশনের প্রস্তুতি নেয়, তখন মেইন সমস্যায় সে পড়ে যায় লেন্স নিয়ে, যে লেন্সটা আসলে কোনটা লাগাবে। এখানে বিবেচ্য বিষয় অপারেশনের ক্ষেত্রে যদি আমি বলি, অপারেশনের দুটো বিষয় আছে, একটা ম্যানুয়াল, একটা ফ্যাকো। তো এখন সবাই ফ্যাকোটাই করে, ম্যানুয়ালটা খুব কম করে। ওই যেটা বললাম 2.4 মিলিমিটার, ওটা হলো ফ্যাকো। আর ম্যানুয়ালটা হচ্ছে আপনার বড় ইনসিশন দিতে হয়। তো আমরা ফ্যাকোতেই থাকি, ফ্যাকো ইমালসিফিকেশনেই থাকি 2.4 মিলিমিটার। এক্ষেত্রে লেন্সের ভ্যারিয়েশন অনেক। তো ফোল্ডেবল লেন্সেই আমরা থাকছি। ফোল্ডেবল লেন্সের মধ্যে স্ফেরিক আছে, অ্যাসফেরিক আছে, হাইড্রোফিলিক আছে, হাইড্রোফোবিক আছে। তো প্রথমেই একজন রোগী জানতে চায় যে আচ্ছা এত দামের পার্থক্য কেন। আমি বলি যে দামের পার্থক্য থাকবেই। দামের পার্থক্য হওয়ার কারণ হচ্ছে, আমি যদি প্রথমে বলি হাইড্রোফিলিক হচ্ছে একটা বস্তু, এটার পিসিও প্রবণতা বেশি থাকে, সেজন্য এটার দামটা একটু কম থাকে, এই জন্য এটার খরচটা একটু কম থাকে। আর যদি আমি বলি অ্যাসফেরিকটা হচ্ছে কি, যে আরও তীক্ষ্ণ দৃষ্টি ক্ষমতা সম্পন্ন এটা। তবে এটা অ্যাসফেরিকের সাথে স্ফেরিক খুব বেশি পার্থক্য সে নির্ণয় করতে পারবে না, কিন্তু আরও কন্ট্রাস্ট সেন্সিটিভিটা ভালো থাকবে অ্যাসফেরিকে। আরেকটা যদি আমরা বলি ইউনিফোকাল, মাল্টিফোকাল বা ট্রাইফোকাল, আরও আধুনিক। এটা কি? ইউনিফোকালটা হচ্ছে আমি যখন লেন্সটা সরাই ফেলতেছি, তাহলে তো তার দূরে কাছে দুটো ঝাপসা হয়ে যাবে। এখন এটা লেন্স আমি দিয়ে দিলাম একটা, এই লেন্সটার কাজ কী হবে, ধরেন
আমরা আপনারা সচরাচর দেখবেন যে আমরা একটা পরীক্ষা করাই, পরীক্ষা করে 22, 23, 24 পাওয়ার দিই। কেন দিই? কারণ যেই লেন্সটা বের করে ফেলি এটা একটা পাওয়ার থাকে, ধরলাম 23 বা 24 পাওয়ার থাকে বা 21 পাওয়ার থাকে। যেই লেন্সে পাওয়ার সেট করে না চশমার কথা ধরেন ওই যে যেই ক্যাটারাক্ট বলতেছি হ্যাঁ। ওইটা পদার্থটাতে একটা পাওয়ার থাকে কিন্তু আচ্ছা, আচ্ছা। 20-22 পাওয়ার থাকে। তো আমি যখন সরাই ফেলবো তাই তো ওই পাওয়ারটা লেস হয়ে যাবে, সেই জন্য এই পাওয়ারই আমার একটা বসাইতে হবে লেন্স। তো এই পাওয়ারটা যদি আমি ইউনিফোকাল বলি, ইউনিফোকালটা হচ্ছে কি দূরের দৃষ্টিটা ক্লিয়ার করে ফেলবে। কাছে বই পড়তে গেলে কিন্তু চশমা লাগবে। বেশিরভাগ দেখবেন যে অপারেশনের পরে আমরা 1 মাস পর একটা চশমা দিই। কেন দিই? কারণ দূরেরটা ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু কাছে কিন্তু তার চশমা লাগে। এখন আরও আধুনিক যুগে কিন্তু ট্রাইফোকাল লেন্সও আসছে। এটা কি দূরে, ইন্টারমিডিয়েট এবং কাছে সবকিছু কভার করে যাবে। তাহলে এটা কি আরেকটা পাওয়ার প্লট করা আছে 2.75 বা 3.75 পাওয়ার, এটা দেশে কাছেও পড়ে ফেলতে পারে। অনেকটা রো ভাগ করা পাওয়ার, এবং এটা ভেরি সফিস্টিকেটেড লেন্স। এটার প্রাইসটা একটু বেশি পড়ে, কিন্তু এটা সুবিধা হচ্ছে কি তার কোনো চশমাই কিন্তু লাগবে না। আনুমানিক একটু জানতে চাই প্রাইস। যেমন ধরেন আনুমানিক লেন্সের দামই প্রায় লাখ খানেকের মতো পড়ে যায়। আচ্ছা, একদম সবচেয়ে যেটা ভালো কাছে দূরে এবং ইন্টারমিডিয়েট সবগুলো। আর সাধারণভাবে তো খুব বেশি খরচ হয় না। সাধারণভাবে বেশি খরচ পড়ে না। ধরেন এই লেন্সের তারতম্যের উপরেই ছানি অপারেশনটা নির্ভর করে। কিন্তু সবচেয়ে খেয়াল রাখতে হবে আপনার আয়ত্তের বাইরে গিয়ে ছানি অপারেশন করার প্রয়োজন নাই। আপনার আয়ত্তের থেকেই কিন্তু অনেক রকম মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে আপনার লেন্স চুজ করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি স্বাভাবিকভাবে বলবেন আপনার আসলে ক্রয় ক্ষমতাটা কতটুকু। আপনি এমনভাবে বলবেন না যে সবচেয়ে ভালোটা দেন, কারণ আপনি হয়তো সবচেয়ে ভালোটা চাচ্ছেন কিন্তু অনেক ব্যয় হয়ে যাবে। তবে আপনার সব দিক বিবেচনা করে আমরাই আপনাকে সিলেক্ট করে দিব, আমাদের উপরে ছেড়ে দেন, আমরা সিলেক্ট করে দিব। মানে চিকিৎসককে আসলে বলতে হবে, একদম খুলে বলতে হবে তার আর্থিক সামর্থ্য এবং তার শারীরিক বিষয় সবকিছু মিলিয়ে চিকিৎসকরা বিবেচনা করে চিকিৎসকরাই ঠিক করবেন। আচ্ছা, এই যে অপারেশন পরবর্তী সময় আসলে কতদিন পর পেশেন্ট ঠিক হয়, মানে নাকি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়? বেসিক্যালি আমরা যে এখন বর্তমানে ফ্যাকল্টি ম্যানেজমেন্ট সার্জারি করছি ওটা কিন্তু কোনো স্টিচ লাগে না, ব্যান্ডেজ লাগে না, ইনজেকশন লাগে না, রক্তপাতও হয় না। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেলফ সিল উন্ড হিল করে দিই। কীভাবে করে? হাইড্রেশন সিল করে দিই। সেক্ষেত্রে কিন্তু ব্যান্ডেজ যেহেতু লাগছে না, আপনি কিন্তু জাস্ট অপারেশনের আধা ঘন্টা পরে রুগী দেখে বুঝবে না কোন চোখে অপারেশন হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সে চাইলে পরের দিন থেকেই সে অফিসে চলে যেতে পারে এবং কাজও শুরু করে দিতে পারে। তবে একটু সতর্ক থাকতে হবে, চোখে মানে ধুলাবালি হাত এগুলো যাতে না লাগে, এবং পানিটা লাগাইতে আমরা যদি সিঙ্গাপুর প্রোটোকল ফলো করি সেখানে 7 দিন পরই পানি লাগাতে বলে, কিন্তু আমাদের দেশে পানির সব কিছু বিবেচনা আমরা 15 দিন পর্যন্ত রাখি। আগে যেটা ছিল 1 মাস, সেটা 15 দিনে আমরা নামিয়ে নিয়ে এসেছি। মানে 15 দিন পর্যন্ত পানি লাগবে না। পানি লাগবে না মানে মাথা ধুয়ে ফেলবে, গলার নিচটা ধুয়ে ফেলবে, চোখে পানির ঝাপটাটা দিবে না। রাইট। আর কালো চশমার ব্যাপারে বলে রাখি, কালো চশমাটা কিন্তু জরুরি না। এখন সবাই ছানি অপারেশনের পরেই কালো চশমা পরে ঘুরে বেড়ায়। কালো চশমাটা কেন পরে আমি আপনাকে সহজভাবে বলি। কালো চশমাটা পরে কি আপনি ঘুম থেকে উঠলে দেখবেন যে আলোর দিকে তাকানো যায় না, হঠাৎ করে আলো বেশি লাগে। কারণ অনেকদিন ধরে একটা চোখে ছানি পরে অন্ধকার হয়ে আছে, হঠাৎ করে একটা আলো বেশি বাড়াই দিলেন, তো সে টলারেট করতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু কালো চশমাটা পরানো হয়। সবাই ভাবে কালো চশমা নয় লেন্সকে প্রোটেক্ট করতে, চোখকে প্রোটেক্ট করতে, আসলে তা না। আপনি আস্তে আস্তে ইউজ টু হয়ে যান, কালো চশমা থেকে আপনি নর্মাল চশমায় চলে আসেন, দেখবেন যে আপনি আরও তাড়াতাড়ি রিকভার করে যাবেন। চোখে ঝাপসা দেখলেই কি ছানি পড়া? না, এই চোখের অনেকগুলো রোগের মধ্যে ছানি একটা অন্যতম রোগ, তাই বলে ঝাপসা মানেই কিন্তু ছানি না। চোখের ওই যে বললাম প্রথমে যে আলোটা ঢুকে রেটিনাতে পড়ছে, সে ব্রেইনে একটা সিগন্যাল পাঠায়। তো আলোটা প্রবেশ করতে না পারলে সেটা ছানি। যদি আলো প্রবেশ করতেছে কিন্তু রেটিনা থেকে সিগন্যালটা যাচ্ছে না, সেটা রেটিনার সমস্যা। রেটিনা কী কী সমস্যা হতে পারে? রেটিনার ম্যাকুলার হোল হতে পারে, ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে, কর্নিয়াল নিউভাসাল মেমব্রেন হতে পারে, আবার রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। আমরা জানি ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক বহুল প্রচলিত একটা রোগ। সুতরাং ছানি অপারেশন করতে গেলে অবশ্যই ফান্ডাস এক্সামিনেশন বা রেটিনা ইভালুয়েশন জরুরি। কারণ আমি যখন ছানি অপারেশন করবো আপনাকে আমি বলছি যে আপনি ভালো দেখবেন, কিন্তু রেটিনা যতক্ষণ পর্যন্ত আমি ভালো না বলবো ততক্ষণ পর্যন্ত ছানি অপারেশন করা যাবে না। সুতরাং রোগীদের একটু সচেতন হতে হবে, কি আগেই জেনে নিতে হবে তার রেটিনা ভালো আছে, তো রেটিনা ভালো থাকলে সে ছানি অপারেশনে যাবে। জি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক বিষয়ে আরো আলোচনা করতে পারলাম না, কিন্তু যতটুকু করেছি আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।